আগের ভিডিওতে তোমরা বাষ্প কাকে বলে, সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ এই জিনিসটা জেনেছিলে। তারপরে তোমরা যে লীন তাপ পড়েছিলে এবং পদার্থের বিভিন্ন অবস্থান্তরের যে লীন তাপ, সেটা আমরা একটা গ্রাফের সাহায্যে প্লট করেও দেখিয়েছিলাম। তো আজকে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের আর অল্প অংশই বাকি আছে। আমি আগের দিন বলেছিলাম বাকিটা পরের ভিডিওতেই কমপ্লিট করব। তো দেখো এখানে বাষ্প তো সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কাকে বলে আমরা পড়েছি। এখানে এবার নেক্সট যে টপিকটা আছে শিশিরাঙ্ক, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এই জিনিসগুলো আমাদেরকে এবার এখানে জানতে হবে। তো তার আগে বলেছে তরল এবং বাষ্পের মধ্যে রূপান্তর, মানে তরল অবস্থা থেকে যে বাষ্প মানে তরল পদার্থ থেকে যে গ্যাসীয় পদার্থের যে রূপান্তরটা, এটা এখানে কি বলেছে দেখো। বলেছে কোনো তরলকে আমরা যদি আবদ্ধ স্থানে রাখি, তাহলে আবদ্ধ স্থানে রাখলে যদি তার বাষ্পায়ন হয়, তাহলে ওই আবদ্ধ স্থান কি হবে, তরলের বাষ্প দ্বারা পূর্ণ হতে থাকে। মানে কি, কিছুই নয়। বলেছে ধরো এরকম একটা আবদ্ধ পাত্র, ঠিক আছে, এর মুখটা বন্ধ আছে, খোলা নেই, কিন্তু এটা বন্ধ আছে। যেভাবেই হোক আমরা বন্ধ করেছি, ঢাকনা দিয়েই হোক বা কোনো কিছু কভার দিয়ে হোক। তো এখানে দেখ তরল আছে, এটা একটা আবদ্ধ পাত্র। তো এই কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে যদি ধরো তরল থাকে, এবার ধরো তুমি বাইরে থেকে এখানে হিট দিতে থাকো, বার্নারের সাহায্যে হোক বা কোনোভাবে আগুন দিয়ে যদি হিট করতে থাকো, তাহলে কী হবে, তরল ফুটতে শুরু করবে। আগের দিন তোমরা পড়েছিলে তো অবস্থান্তরে। তো ফুটতে শুরু করবে মানে দিয়ে কি হবে, তা স্ফুটনাঙ্কে পৌঁছবে। যেই স্ফুটনাঙ্কে পৌঁছবে আস্তে আস্তে কী হবে, তরল থেকে গ্যাসীয় অবস্থা মানে বাষ্পায়ন শুরু হবে, বাষ্প হতে থাকবে। দিয়ে কী হবে, একটা সময় আমরা কি দেখব, পুরোপুরি হয়তো বাষ্প হবে বা যাই হোক। তো এই ক্ষেত্রে কি বলেছে দেখো, এরকম আবদ্ধ পাত্রে মানে এই বাষ্পটা বাইরে বেরোতে পারছে না, পাত্রের মধ্যেই কিন্তু জমছে। তো এরকম ক্ষেত্রে আমরা কি দেখব, বলেছে আবদ্ধ স্থানে যদি রাখি এবং তার যদি বাষ্পায়ন হয়, তাহলে ওই আবদ্ধ স্থান তরলের বাষ্প দ্বারা কি হবে, পূর্ণ হতে থাকবে। কারণ এই বাষ্প তো আর বাইরে বেরিয়ে যেতে পারছে না। এবার আমি বাইরে থেকে ধরো হিট দিচ্ছি, গরম হলে তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাবে, তাহলে আস্তে আস্তে কী হবে, আবদ্ধ পাত্রের মধ্যেই বাষ্পটা জমা হবে। এবার বলেছে বাষ্পের এই অণুগুলি তরলে আবার পুনঃপ্রবেশও করে, ঠিক আছে। মানে হিট দেওয়ার ফলে তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে, গ্যাসের অণু আমরা এখানে ওপরে পাবো। ধরো এরকম জায়গায় বাষ্প জমা হচ্ছে আর নিচে এরকম তরল আছে। এবার কি দেখতে পাবো না, এই যে বাষ্পের অণু, এরা আবার তরলের ভেতর হচ্ছে অনুপ্রবেশও করে, মানে এই বাষ্প আবার নিচে তরলের মধ্যেও কিছুটা প্রবেশ করছে। এবার বলছে এরপর এমন একটি অবস্থার সৃষ্টি হয় যখন যে হারে অণু তরল ত্যাগ করবে সেই হারে অণু আবার তরলে প্রবেশ করবে। মানে যে হারে বাষ্পায়ন হচ্ছে, যেই হারে হচ্ছে তরল থেকে তরলের অণু তরল অবস্থা ত্যাগ করে গ্যাসীয় অবস্থা বা বাষ্পীভূত হচ্ছে, সেই হারে কি হবে, গ্যাসের অণুগুলো আবার তরলের অণুগুলোর মধ্যে কি করবে, প্রবেশ করবে। তো এই অবস্থায় বলেছে একটি গতীয় সাম্যাবস্থার সৃষ্টি হয়, ডায়নামিক ইকুইলিব্রিয়াম, যেখানে তরল এবং বাষ্প উভয়ই হচ্ছে অবস্থান করে। এক্ষেত্রে ওই আবদ্ধ স্থান সম্পৃক্ত বাষ্প দ্বারা কি হবে, পূর্ণ হবে। সম্পৃক্ত বাষ্প আমরা কাকে বলে আগের দিন পড়েছিলাম। কি পড়েছিলাম না, কোনো একটা আবদ্ধ স্থানে এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, সেই পরিমাণ দ্বারা যদি ওই অংশটা যদি পূর্ণ থাকে, তাহলে এক্ষেত্রে যেহেতু দেখো বাষ্পের ফলে তরল অবস্থা থেকে যখন বাষ্পায়ন হয়ে গ্যাসীয় অবস্থায় অণুগুলো যাচ্ছে, মানে বাষ্পীভূত এখানে বাষ্পায়ন হচ্ছে, এবং বাষ্প যেহেতু এটা আবদ্ধ পাত্র, মুখটা বন্ধ, বাইরে বেরিয়ে যেতে পারছে না, তাহলে ক্রমশ যেহেতু বাষ্পায়ন হচ্ছে, তাহলে আমরা বলতেই পারি আবদ্ধ অবস্থায় থাকলে নিশ্চয়ই এখানে যে বাষ্পটা জমা হবে সেটা সম্পৃক্তই হবে। মানে ম্যাক্সিমাম যতটা পরিমাণ এই হচ্ছে, ধরো এটা আমি আর একটু ভালো করে আঁকছি, ধরো এইটা তরল আছে, এইটুকু ওপরে, ধরো এটা এখানে হচ্ছে কভার দিয়ে মুখটা বন্ধ করা, এই অংশটা তো ফাঁকা, তাহলে এই খালি অংশটা কি হবে, বাষ্পায়ন হওয়ার ফলে এখানে গ্যাসের অণুগুলো জমা হতে থাকবে। আর যেহেতু এটা আবদ্ধ পাত্র, অণুগুলো যেহেতু গ্যাসীয় অবস্থায় বা বাষ্পীভূত হওয়ার পর বাইরে বেরিয়ে যেতে পারছে না, তাহলে আমরা এটুকু বলতে পারি যে যতক্ষণ হচ্ছে বাষ্পায়ন হতে থাকবে বা যতটা বাষ্প হচ্ছে এই খালি অংশে জমা হতে পারে সর্বাধিক সেই পরিমাণই জমা হবে, কারণ এখানে তো বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর এখানে আমি ক্রমশ যদি বাইরে থেকে হিট দিতেই থাকি, বাষ্পায়নও হতে থাকবে, এবং বাষ্পায়নের ফলে এখানে যে এই খালি অংশটা হচ্ছে যে
বা গ্যাসের অণুগুলো দ্বারা যে পূর্ণ থাকবে সেটা কিন্তু ম্যাক্সিমামই হবে। তাই বলতে পারি যে এই অবস্থায় গতীয় সাম্যাবস্থার তো সৃষ্টি হলো, মানে বাষ্পায়নও হচ্ছে, আবার অণুগুলো তরলের মধ্যে প্রবেশও করছে সমহারে, মানে যে হারে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় অণু যাচ্ছে সেই হারে আবার গ্যাসের অণুগুলো তরলের মধ্যে প্রবেশ করছে। এটা হলো দিয়ে কি দেখতে পাবো, এক্ষেত্রে বলেছে এই জন্যে আবদ্ধ স্থান সবসময় সম্পৃক্ত বাষ্প দ্বারাই পূর্ণ হবে। না হওয়ার কিছু নেই, কারণটা বললাম, মুখ যেহেতু খোলা নেই, বন্ধ আছে পাত্রের মুখ, যেহেতু বাষ্প বাইরে বেরিয়ে যেতে পারছে না, তাই যেহেতু বাষ্পায়ন হতেই আছে, ম্যাক্সিমাম যতটা সম্ভব বাষ্প এই ফাঁকা অংশে থাকতে পারে ঠিক ততটাই কিন্তু দ্বারা পূর্ণ হবে। তাই জন্যই বলেছে আবদ্ধ জায়গা যেহেতু এটা সম্পৃক্ত বাষ্প দ্বারাই পূর্ণ হবে। এবার দেখো বলেছে কোনো আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে বাষ্প থাকলে ওই বাষ্প সর্বদা হচ্ছে সম্পৃক্ত হয়। এই কারণেই কিন্তু হবে, বাষ্প যেহেতু বাইরে বেরিয়ে যেতে পারছে না, যেহেতু এটা আবদ্ধ, মুখটা বন্ধ আছে পাত্রের, তাই জন্যে কী হবে, আর ক্রমশ বাষ্প হতেই আছে, তাই জন্যে কী হবে, যে ফাঁকা অংশটা যতটা সর্বাধিক যতটা পরিমাণ বাষ্প দ্বারা মানে পূর্ণ থাকতে পারে ঠিক ততটাই পূর্ণ হবে। এই জন্যই বলেছে কোনো আবদ্ধ স্থানে তরলের সংস্পর্শে যদি বাষ্প থাকে ওই বাষ্প সর্বদা সম্পৃক্ত হয়। ঠিক আছে, অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপের থেকে কম হবে, এটা তো খুব স্বাভাবিক। ধরো এই পাত্রে এখানে এই খালি অংশে যতটা বাষ্প আছে মানে সম্পৃক্ত, মানে যতটা মানে ম্যাক্সিমাম যতটা পরিমাণ বাষ্প এই ফাঁকা অংশে থাকতে পারে ঠিক ততটা। আর এখানে দেখো এই পাত্রটা খোলা, এরকম তরল আছে, এখানে কিছুটা পরিমাণ বাষ্প আছে, কিছুটা বেরিয়ে যাচ্ছে, তো স্বাভাবিক। সম্পৃক্ত মানে কি, সেখানে হচ্ছে গ্যাসের অণু অনেক বেশি সম্পৃক্ত বাষ্প যেখানে, আর যেখানে অসম্পৃক্ত বাষ্প সেখানে গ্যাসের অণু অনেক কম থাকবে। তাহলে যেখানে অণু বেশি থাকবে সেখানেই তো চাপ বেশি হবে, আর যেখানে কম থাকবে চাপ কম। তাই জন্য বলেছে সম্পৃক্ত হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপের থেকে সবসময় কম হবে। নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের একটি নির্দিষ্ট মান হয়, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপের মান হচ্ছে বিভিন্ন হয়। ধরো এটা একটা হচ্ছে সম্পৃক্ত তোমার বাষ্প, ঠিক আছে, সম্পৃক্ত বাষ্প দ্বারা এই পাত্রটা পূর্ণ আছে। তো এখানে কি হবে, নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা সবসময় হচ্ছে আমরা সম্পৃক্ততার সংজ্ঞায় সবসময় উষ্ণতা হচ্ছে উল্লেখ করতে হয়। তোমরা দ্রবণ থেকে পড়ে আসছো, এখানেও আমি বলেছিলাম, কারণ উষ্ণতা বাড়ালে কিন্তু সম্পৃক্ততার মানটা মানে ভ্যারি করে, কখনো বাড়ে কখনো কমে। তাই জন্য উষ্ণতাটা কিন্তু সবসময় সম্পৃক্ত, সে বাষ্পই হোক দ্রবণ হোক, যখনই আমরা বলবো উষ্ণতার কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। তাই জন্যই বলেছে একটা নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের কিন্তু মান নির্দিষ্ট, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপের মান বিভিন্ন হয়। কারণ ওই অবস্থায় যেহেতু এটা অসম্পৃক্ত বাষ্প, যত ধরো গ্যাসের বা বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে আস্তে আস্তে মানটাও হচ্ছে আলাদা হবে, যতক্ষণ না ওটা সম্পৃক্ত অবস্থায় আসছে। তাই জন্য বলেছে অসম্পৃক্ত বাষ্পচাপের মান কিন্তু বিভিন্ন হবে। এবার বলেছে সম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্রগুলি মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্রগুলি মেনে চলে। গ্যাসের সূত্র বলতে এখানে তোমরা ক্লাস 10-এ গিয়ে আরও পড়বে, মানে গ্যাসের আচরণ বলে একটা চ্যাপ্টার আছে ওখানে, তো বিভিন্ন বিজ্ঞানীর ওখানে কিছু সংজ্ঞা আছে, বয়েলস ল, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এরকম কিছু সূত্র তোমাদেরকে ওখানে পড়তে হবে। তো সেই সূত্র, গ্যাসের সূত্র বলতে আমরা ওই সব সূত্রই হচ্ছে ধরি, এখানে আমি আর বলছি না, তোমরা ক্লাস 10-এ যখন উঠবে দেখতে পাবে। তো যাই হোক, সম্পৃক্ত বাষ্প বলেছে এইসব সূত্র কিন্তু মেনে চলে না, কিন্তু সম্পৃক্ত বাষ্প, কিন্তু অসম্পৃক্ত বাষ্প কী হবে, সূত্রগুলো মেনে চলে। এটা একটা পার্থক্যও বলতে পারো, যে সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে যদি কি পার্থক্য বলা হয় তখন তোমরা এগুলো লিখতে পারো, যে সম্পৃক্ত বাষ্প হচ্ছে কি হবে, সম্পৃক্ত বাষ্পচাপ সবসময় বেশি হয়, অসম্পৃক্ত বাষ্পচাপ সবসময় কম হয়। তারপরে হচ্ছে কি হবে না, সম্পৃক্ত বাষ্প হচ্ছে গ্যাসের সূত্র মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প কী হবে, গ্যাসের সূত্র মেনে চলে। এইগুলো হচ্ছে আমরা লিখতে পারবো। আর সম্পৃক্ত হচ্ছে বাষ্পচাপের নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপের কিন্তু কোনো নির্দিষ্ট মান নেই, বিভিন্ন হচ্ছে মান হয়। কারণ ওই অবস্থায় তো সম্পৃক্ত অবস্থায় আসছে না, আমি অলরেডি বললাম, আর বলছি না। তো এইগুলো হচ্ছে পার্থক্য হতে পারে, তোমরা এখান থেকে কিন্তু নিজেরা, আমি যে কথাগুলো বলছি এখানে বইতেও লেখা আছে, তোমরা কিন্তু পার্থক্য হিসেবেও রেডি করতে পারো, কোশ্চেনের জন্য বলছি।
যে বললো অসম্পৃক্ত বাষ্প আর সম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য লেখো। কাকে বলেও প্রথমে লিখতে পারো, দিয়ে দুটো বৈশিষ্ট্য লিখলেই তো 3-4 পয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এই গেল। এবার এখানে আমরা কয়েকটা এই বায়ুর আর্দ্রতা সম্পর্কিত কয়েকটা এখানে টার্ম আমরা এখানে পড়ব। তোমরা অলরেডি এগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করে থাকি, যে বলি না শিশির পড়েছে, কুয়াশা হয়েছে, এই জিনিসগুলো কি কাকে বলে, এগুলো হয়তো তোমরা জিওগ্রাফিতে অলরেডি পড়েছো, তো এখানে যেহেতু আছে আমি আরেকবার বলে দিচ্ছি। বলেছে সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতে বায়ু অসম্পৃক্ত অবস্থায় থাকে। বায়ুমণ্ডলের উষ্ণতা যখন কমতে থাকে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকে এবং বায়ু সম্পৃক্ত অবস্থায় আসতে থাকে। তোমরা এক্ষুনি সম্পৃক্ততার সংজ্ঞায় আমি বলেছিলাম যে যত উষ্ণতা বা টেম্পারেচার যত বাড়বে তত কিন্তু দ্রবণ একটা সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে পড়বে। মানে একই পরিমাণ, ধরো কথাই বলছি এখানে 100 ml জল আছে, কথাই বলছি ধরো এটা নুন জল, তোমরা এটা দ্রবণেও আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না। ধরো এটা নুন জল, 100 ml নুন জল, এই 100 ml হচ্ছে এই জলের মধ্যে, কথাই বলছি ম্যাক্সিমাম হয়তো কথাই বলছি 50 ml হচ্ছে, 50 ml বললে ভুল হবে, নুন তো সলিড কঠিন জিনিস, 50 গ্রাম বলছি। এই 100 ml জলে হয়তো ম্যাক্সিমাম আমরা 50 গ্রাম নুন হচ্ছে অ্যাড করতে পারি, দিলে কি হবে এই 100 ml জল হচ্ছে মানে এটা একটা 100 ml হচ্ছে নুন জলের সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এরপরে কিন্তু যদি অ্যাড করতে থাকি, তোমরা দেখেছিলে থিতিয়ে পড়বে নিচে নুন, তখন আমরা বলবো দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। এবার ধরো এটা সবসময় একটা টেম্পারেচার উল্লেখ করতে হবে, ধরো কথাই বলছে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো আমরা লক্ষ্য করলাম কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এই বিকারটার টেম্পারেচার বা উষ্ণতা হয়, এক্ষেত্রে যদি আমি 100 ml জল নিই, এখানে 50 গ্রাম নুন আমি যোগ করতে পারছিলাম ম্যাক্সিমাম, মানে এটাই হচ্ছে 50 গ্রাম অ্যাড করলে এটা সম্পৃক্ত নুন জল হয়ে যাচ্ছিল। এবার আমি ধরো আরও গ্যাসে হয়তো বসিয়েছো ধরো পাত্রটা, দিয়ে কি করলাম 25 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম, জলের হচ্ছে উষ্ণতা বাড়বে, তাপ দিলে বাইরে থেকে, যেই তুমি দেখলে 25 থেকে 50 হয়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, তখন দেখবে এই 50-এর জায়গায় আরও হয়তো +20 গ্রাম অ্যাড করতে পারছো, মানে 50-এর জায়গায় হয়তো দেখছো 70 গ্রাম যদি নুন অ্যাড করি, তখন কিন্তু এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে। তাহলে এটুকু বুঝতে পারছো যে উষ্ণতা যদি আমি বাড়াতে থাকি, একটা সম্পৃক্ত দ্রবণ কী হবে, অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। আবার উল্টোটা, যদি উষ্ণতা কমাতে থাকি, ধরো 25 ছিল আমি 10 করলাম, তখন দেখবে কিছুটা হচ্ছে এই যে নুন তুমি এই জলে অ্যাড করেছিলে, কিছুটা কি হবে দ্রবণ থেকে বেরিয়ে নিচে থিতিয়ে পড়ছে। তাহলে উষ্ণতা কমলে দ্রবণের কিন্তু একটা সম্পৃক্ত মানে কি বলবো, দ্রবণের সম্পৃক্ততার যে মান, মানে যে পরিমাণ আগে আমি অ্যাড করছিলাম, দিতে 100 ml জল সম্পৃক্ত হচ্ছিল, তার থেকে অনেক কম পরিমাণ করলেই কিন্তু সেই দ্রবণটা সম্পৃক্ত হয়ে পড়বে। এতগুলো কথা আমি এই কারণে বললাম, এখানে তোমাদের দেখো একটা কথা লেখা আছে যে সাধারণ অবস্থায়, মানে ধরো নর্মাল টেম্পারেচার, ধরো আজকে আমি কথা বলছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এই যে টেম্পারেচার বা এই উষ্ণতায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প তো সবসময় আছেই, কিন্তু যেটা আছে সেটা কি সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়নি, কিছু আছে যেটা ওই নির্দিষ্ট আয়তনের বায়ু দ্বারা ওই উষ্ণতায় অসম্পৃক্ত, মানে এখনও তার আরও যদি জলীয় বাষ্প জমা হতে থাকে তার সেই ধারণ করার ক্ষমতা আছে। এবার বলেছে ধরো 30 থেকে হঠাৎ দেখলে মেঘলা টেঘলা হলো, বৃষ্টি হলো, যাই হোক হঠাৎ করে টেম্পারেচার ফল করে গেল, 30 থেকে দেখলাম 15 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল, তার মানে কি টেম্পারেচার কমে গেল, উষ্ণতা কমে গেল। যেই উষ্ণতা কমে গেল দেখবে তখন এই 30 ডিগ্রি টেম্পারেচারে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পটা ছিল অসম্পৃক্ত ছিল সেই উষ্ণতায়, ওটাই দেখবে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে ওটাই কি হচ্ছে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে গেছে। মানে ম্যাক্সিমাম বায়ুমণ্ডলের ধরে নাও কিছু একটা আয়তন, ধরো একটা নির্দিষ্ট আয়তন, তো নির্দিষ্ট আয়তনের মধ্যে ওই যে 30 ডিগ্রিতে যে জলীয় বাষ্পটা ছিল সেটা 15 ডিগ্রি যেই তাপমাত্রা হয়ে গেল, তাপমাত্রা কমে গেল, ওই একই পরিমাণ বাষ্প দ্বারা কিন্তু বায়ুটা কী হবে সম্পৃক্ত অবস্থায় চলে যাবে। এটাই এখানে আমি এত কিছু বলছি এই কারণে যে উষ্ণতা বাড়লে একটা কি হবে, সম্পৃক্ততার মান বাড়তে থাকবে, আবার উষ্ণতা যদি কমে যায় সেক্ষেত্রে সম্পৃক্ততার মান কমতে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো বায়ুমণ্ডলের বলেছে উষ্ণতা কমতে থাকলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমতে থাকে, একইভাবে এই দ্রবণেরই মতো।
এবং বায়ু কি হবে তখন সম্পৃক্ত অবস্থায় হচ্ছে কি হবে, আসতে থাকবে, যত টেম্পারেচার কমতে থাকবে সম্পৃক্ত অবস্থায় আসতে থাকবে। এবার বলেছে শিশিরাঙ্ক, তাহলে আমরা কাকে বলবো? ডিউ পয়েন্ট না, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। বায়ুর আর্দ্রতা বলতে বায়ু মধ্যস্থ জলীয় বাষ্পের পরিমাণ বোঝায়। আপেক্ষিক আর্দ্রতা বায়ুর সম্পৃক্ততার মাত্রা নির্দেশ করে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে আমরা সেটা পরে পড়ছি। তাহলে শিশিরাঙ্ক কাকে বলবো না, একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু, কোনো একটা সবসময় উষ্ণতা কিন্তু উল্লেখ করবে, না হলে কিন্তু সংজ্ঞাটা ঠিকঠাক হবে না। কারণ উষ্ণতা ছাড়া এই সম্পৃক্ততার সংজ্ঞা হচ্ছে অসম্পূর্ণ। উষ্ণতা আমরা যদি না উল্লেখ করি, নির্দিষ্ট উষ্ণতা কথাটা না বলি, যা কিছু মান হতে পারে তখন মানে কোনো আর সংজ্ঞা আর বলা যাবে না। একটা নির্দিষ্ট উষ্ণতা সবসময় বলতে হবে। তো যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু ওর মধ্যে যে উপস্থিত জলীয় বাষ্প আছে সেটা দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর আমরা শিশিরাঙ্ক বলবো। বায়ুর আর্দ্রতা বলতে, আর্দ্র কথার মানে কি, ভেজা। জলীয় বাষ্প কথা তখনই মাথায় আসবে, আর্দ্র মানে ভেজা, মানে বায়ুর আর্দ্রতা বলতে কি, বায়ু মধ্যস্থ জলীয় বাষ্পের পরিমাণকে বোঝায়। তাহলে শিশিরাঙ্ক হলো সেই নির্দিষ্ট উষ্ণতা, যেই নির্দিষ্ট উষ্ণতাতে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু ওর মধ্যস্থ যে জলীয় বাষ্প আছে সেটা দ্বারা সম্পৃক্ত অবস্থায় চলে আসছে, সেটাই হচ্ছে কি হবে, ওই বায়ুর ওই উষ্ণতাই শিশিরাঙ্ক হলো। এবার পরম আর্দ্রতা, অ্যাবসলিউট হিউমিডিটি। কোনো স্থানে বলেছে 1 ঘনমিটার আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে তার পরম আর্দ্রতা বলে। মানে এক্ষেত্রে একটা 1 ঘনমিটার, এই আয়তনটা ফিক্সড, এই আয়তনে যে পরিমাণ হচ্ছে জলীয় বাষ্পে থাকবে তাকেই আমরা তার পরম আর্দ্রতা বলবো। নেক্সট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটা ইম্পর্টেন্ট। রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ মানেই বুঝতে পারছো এখানে আমরা একটা কিছু একটার সঙ্গে আরেকটার কম্পেয়ার করব, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ এটা ডিভাইডেড বাই এটা, মানে কারোর সঙ্গে একটা কম্পেয়ার করে আরেকটা জিনিস লেখা হয়েছে। রিলেটিভ জিনিসটা তখনই আসে যখন আমরা একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করি। তো রিলেটিভ হিউমিডিটি তাহলে কাকে বলছি না, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বিশিষ্ট বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর এবং ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা আমরা বলবো। কিছুই নয়, একটা নির্দিষ্ট আয়তনের বায়ু কল্পনা করো আর নির্দিষ্ট উষ্ণতা, ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আয়তন ধরো 1 ঘনমিটার, কথাই বলছি 1 ঘনমিটার আয়তন। এবার কি রিলেটিভ আপেক্ষিক, এখানে রিলেটিভ কথা মানে আপেক্ষিক, মানে একটার সাথে আরেকটা তুলনা হবে। তাহলে এই আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প এই মুহূর্তে, নির্দিষ্ট উষ্ণতাও অবশ্যই নির্দিষ্ট হতে হবে, কতটা পরিমাণ আছে সেটাকে ম্যাক্সিমাম যত থাকলে এই 1 ঘনমিটার বায়ুটা সম্পৃক্ত হবে তার পরিমাণ দিয়ে আমরা যদি ভাগ করি, সেই যে তুলনাটা সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই যে দেখো বলেছে আপেক্ষিক আর্দ্রতা সমান নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের যে ভর তারই হচ্ছে অনুপাতকেই আমরা আপেক্ষিক আর্দ্রতা বলি। তোমাদের কাকে বলে অনেক সময় আসে, তাই জন্য বললাম সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, নির্দিষ্ট উষ্ণতায় কথা আর নির্দিষ্ট আয়তন, এই দুটো কথা হচ্ছে বলতেই হবে। এবার তো আর কিছুই নয়, কতটা উপস্থিত আছে আর কতটা উপস্থিত থাকলে সেটা হচ্ছে সম্পৃক্ত হবে, তার যে অনুপাত সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট আছে শিশির, বলেছে শিশিরাঙ্কে বায়ু ওর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত অবস্থায় আসে। বায়ুর উষ্ণতা যদি আরও কমতে থাকে তখন বায়ুর মধ্যে থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সৃষ্টি করে ঘাসের ওপরে কি হয়, জমে শিশির উৎপন্ন করে। সাধারণত শরৎকালে রাতের আকাশ মেঘহীন থাকলে ভোরে শিশির উৎপন্ন হয়। আমি এই যে জিনিসটা তোমরা দ্রবণের ক্ষেত্রে দেখেছিলে, যে দ্রবণটা 25 ডিগ্রিতে আমি কি বলেছিলাম, 50 গ্রাম নুন দিলে 100 ml জলটা কি হবে, সম্পৃক্ত একটা নুন জল আমরা পাচ্ছিলাম। 25 থেকে যখন 10 ডিগ্রি করে দেব, এই তখন কি হচ্ছে, টেম্পারেচার উষ্ণতা কমে যায়, সমানুপাতিক সম্পর্ক, উষ্ণতা বাড়লে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাবে, মানে দ্রাবের পরিমাণ আরও বেড়ে যাবে। যতটা পরিমাণ আগে আমি দ্রবীভূত করছিলাম তার থেকে আরও বেশি দ্রবীভূত করলে দ্রবণটা সম্পৃক্ত হবে। উল্টোটা
যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে কী হবে, সম্পৃক্ততার মানটাও কমে যাবে, মানে খুব কম পরিমাণে দ্রাব্য যোগ করলেই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে ঠিক একইভাবে এটা কল্পনা করো, উষ্ণতা ছিল 30, 15 হয়ে গেল রাত্রেবেলা। তাহলে এখানে কি এই 30 ডিগ্রি টেম্পারেচারে যতটা বায়ুমণ্ডলে নির্দিষ্ট আয়তনে যতটা জলীয় বাষ্প ছিল, 15 ডিগ্রিতে ধরো যতটা ছিল সেটাই হচ্ছে সর্বাধিক, দিয়ে একটা সম্পৃক্ত বায়ু আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তো সেটা যখনই 15 ডিগ্রিতে চলে আসবে, 30 থেকে 15 টেম্পারেচার কমে গেল, তখন কি হবে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। যে দ্রবণ থেকে দ্রাব যেমন নিচে থিতিয়ে পড়ছিল, এখানে ঠিক সেভাবেই ওই পরিমাণ বায়ু থেকে কি হবে, যে জলীয় বাষ্পটা সেটা কি হবে, ছোট ছোট বিন্দু আকারে, মানে ওই কিছুটা নিচে থিতিয়ে পড়ার মতোই এক্ষেত্রে কি হবে, ঘাসের ওপর জমা হবে। এই যে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, মানে জলীয় বাষ্প মানেও তো ওটা একটা জলই, তো সেই জিনিসটাই কি হবে, জলীয় বাষ্পটাই কি হবে, ঘনীভূত হবে, মানে জমে যাবে। জমে কি হবে, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকার নেবে, দিয়ে কি হবে, ঘাসের ওপরে জমে শিশির উৎপন্ন করবে। এটাকেই আমরা শিশির বলি। মানে শিশির উৎপন্ন হয়েছে মানে এইটুকু বলতে পারি যে ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ তার সম্পৃক্ততার মাত্রা পেরিয়ে গেছে, তবেই কি হচ্ছে, অতিরিক্তটা কি হচ্ছে, বিন্দু বিন্দু আকারে বা ঘনীভূত হয়ে ঘাসের ওপরে পড়েছে, যেটাকেই আমরা শিশির বলছি। সাধারণত শরৎকালে রাতের আকাশ কি বলছে, মেঘহীন থাকলে ভোরে শিশির উৎপন্ন হয়। বোঝা গেছে আশা করছি। কুয়াশা, কুয়াশা কিছুই নয়, এই যে শিশির বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চলের উষ্ণতার হ্রাস পেয়ে শিশিরাঙ্কের নিচে যখন নেমে যায়, তখন কি হচ্ছে, অতিরিক্ত যে জলীয় বাষ্পটা, যেটা এক্ষুনি শিশির বলছিলাম, এই যে ঘনীভূত হয়ে ওই জিনিসই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলের যখন ভাসমান ধুলোকণা বা ধরো কয়লার গুঁড়ো, ঠিক আছে, এইগুলোকে আশ্রয় করে যখন ভাসতে থাকে, তাকেই আমরা কুয়াশা বা কুহেলিকা বলি। মানে প্রথমেরটা ছিল তোমার বায়ুর কি হবে, উষ্ণতা যখন শিশিরাঙ্কের থেকেও নিচে নেমে গেছে, তখন অতিরিক্ত যে ওই যে বাষ্পটা, জলীয় বাষ্পটা, সেটাই ঘনীভূত হয়ে কি হচ্ছিল, ছোট ছোট বিন্দুর আকারে জমে নিচে ঘাসের ওপরে পড়ছিল, সেটাকেই আমরা শিশির বলি। এবার যখন ধরো ওই একই জিনিস, ওই বিন্দু বিন্দু জলকণা ঘনীভূত হয়ে ওই নিচে ধরো ঘাসের ওপর না পড়ে যখন বাতাসের ধুলোকণা বা কয়লার গুঁড়ো সেগুলো যদি উপস্থিত থাকে, তার ওপরে তাকে কেন্দ্র করে বা তাকে আশ্রয় করে যখন ঘুরতে থাকে বাতাসে, সেটাই কিন্তু ওই কুয়াশা আকার ধারণ করে। আমরা দেখি না ধোঁয়া ধোঁয়া হয়, তো কুয়াশা বলেছে স্থলভূমির ওপর, আর কুহেলিকা জলাশয়ের ওপর সৃষ্টি হয়। শিল্পাঞ্চলের বায়ুমণ্ডলে বেশি পরিমাণ ধূলিকণা কয়লার গুঁড়ো থাকে বলে শিল্পাঞ্চলেই আমরা কুয়াশাটা বেশি দেখি। দিনে বায়ুর উষ্ণতা যখন শিশিরাঙ্কের ওপরে হয়, মানে যেই বায়ুর উষ্ণতা বাড়বে তখন টেম্পারেচার বাড়লেও কুয়াশা অদৃশ্য হয়ে যায়।